প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে তোমাদের পলিবর্জন নীতি এবং হুন্ডির নিয়ম এই দুটি বিষয় আলোচনা করব। তো তোমরা ক্লাস 9-10-এ তোমাদের আউটবাউন্ড নীতি ছিল, আউটবাউন্ড নিয়মের যে ইলেকট্রন বিন্যাস, মানে তোমাদের ক্লাস 9-10-এ যে ইলেকট্রন বিন্যাসের দুটি প্রসেস ছিল, একটা হচ্ছে KLMN পদ্ধতি আর একটা সাধারণ 1s 2s এইভাবে অরবিটাল দিয়ে ইলেকট্রন বিন্যাস। এই 1s 2s মূলত এই ইলেকট্রন বিন্যাসের নিয়মটাকে বলা হয় আছে আউটবাউন্ড। তো যেহেতু তোমাদের 9-10 এটা বিস্তারিত ছিল, সেই জন্য আমি তোমাদের ওইটা এখন আর আলোচনা করব না। তোমাদের ওক্ষেত্রে তোমরা জেনে আসছো, এখন ওর উপর ভিত্তি করেই আমি আরো দুটি ইলেকট্রন বিন্যাস, এটা হুন্ডের নিয়ম, এটা একটি ইলেকট্রন বিন্যাসের নিয়ম, আর পলিবর্জন নীতি এটি একটি কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ ইলেকট্রনগুলোর বিভিন্ন অবস্থান এই বা মান কেমন হতে পারে তার ঠিকানা এগুলো। তো যাই হোক, প্রথম যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে হুন্ডের নিয়ম। বিজ্ঞানী হুন বলছে যে আমরা যখন ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে দেওয়া হয় তখন কি ঘটনা ঘটে। এখন তোমরা জানো যে আমরা 4 ধরনের অরবিটাল পেয়েছি, S P D F। কি কি ধরনের? S P D এবং F। তার ভেতরে S অরবিটালের কোনো বিভাজন নেই। P অরবিটাল 3 ভাগে বিভক্ত, D অরবিটাল 5 ভাগে বিভক্ত এবং F অরবিটাল আমার 7 ভাগে বিভক্ত। তো বিজ্ঞানী হুন বলছে যখন ইলেকট্রন প্রবেশ করে না কোনো অরবিটালের ভিতরে তখন তাদের সবগুলোর পি যেহেতু 3 ভাগে বিভক্ত, 3টি পি অরবিটালের শক্তি সমান থাকে, এই জন্য 3টি পি অরবিটালকে কি বলা হয়? সমশক্তি সম্পন্ন অরবিটাল। অনুরূপভাবে 5টি ডি অরবিটালের শক্তিও ইলেকট্রন প্রবেশের পূর্বে সমান থাকে, তাই এদেরকে বলা হয় সমশক্তি সম্পন্ন ডি অরবিটাল। অনুরূপভাবে সমশক্তি সম্পন্ন এফ অরবিটাল। এই সমশক্তি বলতে বোঝানো হয় ডিজেনারেট, অনেক সময় বলা হয় ডিজেনারেট ডি অরবিটাল, মানে সমশক্তি সম্পন্ন ডি অরবিটাল। ডিজেনারেট পি অরবিটাল মানে সমশক্তি সম্পন্ন পি অরবিটাল। এখন এই হুন্ডের নিয়মটা আসলে কি? বিজ্ঞানী হুন বলছে ইলেকট্রনগুলো যখন প্রবেশ করবে সমশক্তি সম্পন্ন অরবিটালে, মানে সমশক্তি সম্পন্ন, এখন এস এ তো আমাদের কোনো বিভাজন নাই, তার মানে এস নিয়ে আমাদের কোনো তেমন সমস্যা নেই। সমস্যা আছে এই পি ডি এবং এফ। সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম থাকে। সর্বাধিক পরিমাণে অযুগ্ম মানে মনে করো যে আমার 3টা প্লেস আছে আমার সামনে, 3টা প্লেসে 3 জনকে দাঁড়াতে বলা হলো। এখন শর্ত দেওয়া হলো 3 জন এমনভাবে দাঁড়াবে যেন 3 জনেরই দিক মানে একই দিকে থাকে, এরকম। ঠিক আছে, মানে সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থা। মনে করো 3 জনই আমরা ডান দিকে দাঁড়ায় দেখলাম, তাহলে আমাদের ডান দিকে অবস্থান সংখ্যা কত হলো? 3, মানে বিজোড় সংখ্যক। আচ্ছা, অথবা বাম দিকে দাঁড়ালাম, তখন আমাদের কি হলো? বিজোড় সংখ্যক। তারপরে ডানে অথবা বামে, মানে সর্বাধিক পরিমাণে বিজোড়। এখন তুমি যদি বলো যে স্যার 2 জনকে আমি ডানে দাঁড় করাবো আর 1 জনকে বামে, না, এই ক্ষেত্রে অন্তত পক্ষে 2 জনকে একই দিকে দাঁড় করায় আর একজনকে বিপরীত দিকে দাঁড় করানো যেতে পারে। তার মানে 3 জনের ভেতরে, পি অরবিটালের ক্ষেত্রে 3 জনের ভেতরে সর্বাধিক পরিমাণে একই মুখী হতে হবে। 5 জনের ক্ষেত্রে কি হবে? সর্বাধিক পরিমাণে একই মুখী। তার মানে আমরা বলতে পারি 5 জনের ভিতরে 3 জন ডান দিকে আর 2 জন বাম দিকে মুখ করে দাঁড়ালো, অথবা 3 জন বাম দিকে 2 জন ডান দিকে। এখন আমরা এই বিষয়টাকে, এই কথার বিষয়টাকে আমরা একটু ইলেকট্রন বিন্যাসে দিয়ে দেখাই। আমরা যদি সাধারণভাবে ইলেকট্রন বিন্যাস করি, মনে করো যে নাইট্রোজেন 7, এই নাইট্রোজেন পারমাণবিক সংখ্যা 7। আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস এইরকম হবে। পি অরবিটালে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে কয়টা? 6টা, কিন্তু আমার এক্ষেত্রে আমরা 4টা হয়েছে, আরো 3টা, তার মানে এক্ষেত্রে 3টা দিয়ে দিলাম। এখন এই হুন্ডের নিয়মের যে বলা হচ্ছে 2 পদ্ধতিতে, একটা হচ্ছে বক্স পদ্ধতিতে আর একটা এমনি সাধারণ। তো আমি যদি এটাকে যদি সাধারণভাবে এমনি দেখাই তাহলে কি হবে?
যদি এস অরবিটালের বিভাজন নাই, তার মানে এরকম। এখন পি অরবিটাল কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। তাহলে সেই 3টা আমরা দিয়ে নিই আগে, 2px 2py and 2pz। হুন বলছে যে 3 জনের এই 3টা ইলেকট্রন এর ভিতরে অন্ততপক্ষে 2 জন একই দিকে মুখ করে থাকতে হবে। সর্বাধিক পরিমাণে কি হবে, মানে একই দিকে মুখ হবে। এখন এই সর্বাধিক পরিমাণে একই দিকে, এখানে আবার একটু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সেই সর্বাধিক পরিমাণে একই দিকে বলতে বোঝানো হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আমরা জানি যে ইলেকট্রনের স্পিন, তোমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা থেকে একটা জিনিস দেখেছো, ঘড়ির কাঁটার দিকে যদি অবস্থান করে তখন সেটা অ্যারো চিহ্নটা উপরের দিকে হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে অ্যারো চিহ্নটা নিচের দিকে হবে। ওকে, তাহলে আমরা এখন এই জিনিসটাকে, তার মানে হুন বলে দিচ্ছে যে 3টি অরবিটাল এমন ভাবে অবস্থান করবে এর ভিতরে অন্তত পক্ষে 2টি যেন ঘড়ির কাঁটার দিকে অবস্থান করে। তার মানে 2টি দিয়ে দিলাম। তার বলছে যে সর্বাধিক পরিমাণে, তার মানে সর্বাধিক মানে 3টার ভিতরে আমি 3টাই দিয়ে দিলাম। তার মানে কি হবে, ইলেকট্রন যখন এভাবে পূরণ করতে থাকবো, প্রথমত আগে সবাইকে এই যখন যেখানে যেখানে বিভাজনগুলো পাবো তাদের ক্ষেত্রে এই শর্ত যে 3টাকে ঘড়ির কাঁটার দিকে দিয়ে দিলাম। তুমি যদি বলে যে স্যার বিপরীত দিকে, না, এটা এটা এইভাবে নির্ধারণ করা হয়েছে, সায়েন্টিস্ট এবং নির্ধারণ করেছে যে 3টি অরবিটালই ঘড়ির কাঁটার দিকে মুখ করবে, মানে সর্বাধিক পরিমাণে অযুগ্ম। তার মানে আমরা বলতে পারি ঘড়ির কাঁটার দিকে অবস্থান করে আছে কতটি ইলেকট্রন? 3টি। এই জন্য বলা আছে সর্বাধিক বিজোড় সংখ্যক ইলেকট্রন, সর্বাধিক বিজোড় সংখ্যক ইলেকট্রন। তার মানে এক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে মুখ করে কয়টি ইলেকট্রন রয়েছে? 3টি। তাহলে সংখ্যা সেটা কি হয়ে গেল আমাদের বিজোড় সংখ্যক। ওকে, এখন যদি এই নাইট্রোজেনের জায়গায় তোমাকে যদি অক্সিজেন বলা হয় 8, তাহলে আমার এক্ষেত্রে কত হয়ে যাবে? 4। আচ্ছা, এখন এই অষ্টম ইলেকট্রনটি, আমার 7টা ইলেকট্রন তো আছে, অষ্টম ইলেকট্রনটি এখন কিভাবে প্রবেশ করবে? আমরা জানি যে প্রত্যেকটি অরবিটালে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। তখন একটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, আরেকটি হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, তাহলে এখন যদি 9 হয়, তাহলে আবার 9 হলে কি হতো, এখানে আমাদের ফ্লোরিন, তখন আবার এইটা এখানে আসবে। যদি 10 হয়, নিয়ন 10, তাহলে এখানে হয়ে গেল। তার মানে সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকবে। ওকে, এখন আমরা এটাকে যদি বক্স পদ্ধতিতে করি, তাহলে এটা এমন আমাদের কেমন করে দিব একটুখানি দেখি। এটা সাধারণ পদ্ধতি, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 1s, এটা 2s, এইটা কি হবে, এটা হচ্ছে 2p, যেটা 3টা ভাগে বিভক্ত হয়েছে। তখন বক্স পদ্ধতিতে দিলে তখন ইলেকট্রন গুলোকে আমি এইভাবে 1 2 না দিয়ে এইভাবে অ্যারো চিহ্ন, যেহেতু এখানে 2টা রয়েছে, তার মানে একটি ঘড়ির কাঁটার দিকে, একটি ঘড়ির কাঁটার বিপরীতে। তার মানে হুন্ডের নিয়মে যে ইলেকট্রন বিন্যাস, হুন বলছে যে সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকবে, বিজোড় সংখ্যক, সর্বাধিক পরিমাণে অযুগ্ম বিজোড় সংখ্যক ইলেকট্রন। আমরা এখন D5 হয় এই ধরনের একটি ইলেকট্রন বিন্যাস দেখি। ঠিক আছে, মানে ডি অরবিটালের উপস্থিতি আছে। আচ্ছা, দেখো আমি যদি এখানে 5 দিই, তাহলে কত, মোট 18 আর 2 কত, 20, আর এক্ষেত্রে কত হবে? 27। 27 মানে কত? কোবাল্ট। ওকে, এখন আমরা এইটাকে যদি, আচ্ছা এখানে যদি 5 দিই তাহলে কত আসে আমাদের? 5 দিলে তাহলে আমাদের আস্তে আস্তে আমরা অগ্রসর হই। ঠিক আছে, মনে করো যে ক্ষেত্রে 5 দিলাম, তারপরে আমাদের 18 25 হয়, তাহলে 25 কত আমাদের? ম্যাঙ্গানিজ। ওকে,
এখন এই 3Dর ক্ষেত্রে তাহলে আমাদের কি কেমন হবে? আমরা জানি যে 3D 5 ভাগে বিভক্ত, তাই না? 3D XY, 3D YZ, 3D ZX, x স্কয়ার মাইনাস y স্কয়ার, 3D z স্কয়ার। তাহলে 5টি, ওই যে হুন্ডের নিয়মে বলা হয়েছে কি সর্বাধিক পরিমাণে অযুগ্ম ইলেকট্রন, বেজোড় সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে। তাহলে এবং সেই সর্বাধিকটা করতে পারে এই 5টা, তার মানে 5টাই সর্বাধিক হবে এবং প্রত্যেকটি হবে ঘড়ির কাঁটার দিকে। ওকে, প্রত্যেকটা হবে ঘড়ির কাঁটার দিকে। এখন এখানে যদি আমার 6 হতো, তাহলে আবার আমি এখানে দিয়ে দিলাম প্রথমে, যেহেতু 5টি ডি অরবিটালের শক্তি সমান, তার মানে প্রথম যখন ইলেকট্রন প্রবেশ করবে যে কোনো ডি অরবিটালে প্রবেশ করতে পারে, যে কোনো ডি অরবিটালে, যেহেতু 5টি ডি অরবিটালের শক্তি সমান। এই শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে, কিন্তু যখন আমরা যৌগে চলে যাব তখন আবার ডি অরবিটালের ইলেকট্রন প্রবেশের সাথে সাথে তার শক্তির বিভাজন হয়ে যায়, যেমন জটিল যৌগের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে, বা অন্যান্য ডি অরবিটাল বিশিষ্ট যে সমস্ত যৌগ। কিন্তু যখন মৌলের ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাচ্ছি তখন 5টি ডি অরবিটালে সমশক্তি সম্পন্ন, তখন আমরা এই ক্ষেত্রে এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এইখানে দিতে পারি, মানে ষষ্ঠ ইলেকট্রনটি যে কোনো জায়গায় দিতে পারি, কারণ 5টি ডি অরবিটালের শক্তি এখন সমান রয়েছে। তার মানে আমি যদি এখন প্রথমে এখানে দিয়ে দিই, হয়ে গেল। তার মানে হুন্ডের ইলেকট্রন বিন্যাসের নিয়মটা হচ্ছে এমন, ইলেকট্রনগুলো যখন সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে তারা এমনভাবে প্রবেশ করবে যেন সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকে এবং বিজোড়, অযুগ্ম মানে বিজোড়, সর্বাধিক পরিমাণে অযুগ্ম, এবং ইলেকট্রন যখন প্রথম প্রবেশ করবে এবং সেটি থাকবে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে অবস্থান করবে, মানে ঘড়ির কাঁটার মতো ক্লকওয়াইজ অবস্থান করবে, যেটা আমাদের অ্যারো চিহ্নটা ওপরের দিকে হয়। এই হচ্ছে আমাদের হুন্ডের নিয়মের ইলেকট্রন বিন্যাস। এইবার আমরা চলে আসবো পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিটা আসলে কি জিনিস? বর্জন বলতে বোঝানো হচ্ছে যে কোনো কিছু আসলে বর্জন, এক্সক্লুশন প্রিন্সিপাল, এটাকে বলা হয়েছে পলি এক্সক্লুশন প্রিন্সিপাল। মানে একটা আর একটার সাথে মিলবে না, মানে অ্যাটলিস্ট একটা ভিন্ন হবে। এই অ্যাটলিস্ট একটা ভিন্ন হবে বলতে আসলে কি বোঝানো হয়েছে? আমরা জানি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটা আমাদের ধারণা রয়েছে। তো কোয়ান্টাম সংখ্যাটা কি জিনিস? পরমাণুতে যে ইলেকট্রনগুলো কোথায় কিভাবে আছে, কোন কক্ষপথে উপকক্ষপথে তার অবস্থানটা, এই সব বিষয়গুলোকে ঠিকানা অর্থাৎ অ্যাড্রেসিং নাম্বার বলা হয়। মানে ঠিকানা নির্ধারণের জন্য যে বিষয়বস্তুগুলো একটা পরমাণুতে একটা ইলেকট্রনের, যেমন আমাদের একটা ঠিকানা রয়েছে, আমি এখানে অবস্থান করছি, আমার একটা রোড নম্বর রয়েছে, একটা বাড়ি নম্বর রয়েছে, কোন পৌরসভার আন্ডারে, কোন বিভাগের আন্ডারে, তা আমাকে পাওয়ার জন্য এগুলো আমার একটা ঠিকানা, তার মানে আমার এগুলো আমার জন্য হলো একটা কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তার মানে পরমাণুর ভেতরে যে ইলেকট্রনগুলি থাকে সেই ইলেকট্রনগুলিকেও খুঁজে পাওয়ার জন্য যে ঠিকানাগুলো সেগুলো হলো মেনলি হলো কোয়ান্টাম সংখ্যা। এখন এই পলি বলছে এই কোয়ান্টাম সংখ্যার ভেতরে আবার একটা ব্যাপার হচ্ছে যে একটি, আমরা জানি যে কারোর সাথে কারোর ঠিকানা মিলবে না, এটা তো আমরা জানি। যদি প্রত্যেকটা বাড়িতে যদি একজন করে সদস্য থাকে, তাহলে যত বাড়ি তত যদি সদস্য হয়, একজন করে হয়, তাহলে কারোর সাথে কারোর কিন্তু মিলবে না, কারণ প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা দেখা যাবে যে সব মিল, জেলা মিল, উপজেলা মিল, এলাকা মিল, কিন্তু একটা জায়গায় যে ভিন্নতা হবে, সে কোনটা? বাড়ি নম্বরে যে ভিন্নতা হবে। কারণ একই রোডে যে 10টা যদি বাড়ি থাকে তাহলে সেটি 1 2 3 এভাবে, তার মানে দেখা যাবে যে সবগুলো মিললে অন্তত পক্ষে একটি জিনিস ভিন্ন আছে, অন্তত পক্ষে একটি। এখন মনে করো যে কারোর বাড়ি হচ্ছে কুমিল্লায় আর একজনের বাড়ি ঢাকা, তার মানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার সবগুলোই ভিন্ন হতে পারে। তার কারণ কি, একটা জেলার ঢাকার একটা কোড নম্বর আছে, কুমিল্লার একটা কোড নম্বর রয়েছে, কি বরিশালের একটা, কি ওই ঝালকাঠি, কি বরগুনা, কি দেখা যাচ্ছে যে এরকম প্রত্যেকটি এলাকার একটা কোড নম্বর রয়েছে। কিন্তু একই এলাকায় যদি অবস্থান করে আবার অন্তত পক্ষে এখানে শর্ত হচ্ছে যে প্রত্যেকটি বাড়িতে একজন করে অবস্থান করবে। এখন আমরা এই পলি বলছে কি
যে একটি পরমাণুতে অনেকগুলো ইলেকট্রন থাকে, আমরা অন্তত বিবেচনা করে নিব দুটি ইলেকট্রন। আমরা যদি একটু সংজ্ঞাটাকে একটু লিখে নিই, একই পলির বর্জন নীতিটা কি আছে, একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রন বিবেচনা করে নিতে পারে। সেক্ষেত্রে অরবিটাল ভিন্ন হতে পারে অথবা একই অরবিটালে দুটি ইলেকট্রন হতে পারে। একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রন, একটি সংক্ষেপে ই দিয়েছি, দুটি ইলেকট্রনের জন্য যে চারটি কোয়ান্টাম, আমরা জানি যে প্রত্যেকটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান পাওয়া যায়। চারটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে অন্তত একটি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে। এখানে জাস্ট একটি ভিন্ন হবে বলতে আমি সেই একটি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে। এখন আমরা যদি একটা উদাহরণ দিই, আমরা প্রথমত 1s2 আমরা হিলিয়ামের একটা উদাহরণ দিই। তাই হিলিয়ামের ক্ষেত্রে কয়টা ইলেকট্রন রয়েছে? দুটি ইলেকট্রন। তাহলে আমরা লিখি যে প্রথম ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত? 1। সহকারী এস এর মান এল হলো 0, এম 0। প্রথম ইলেকট্রন যদি ধরেছি তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে প্লাস হাফ। দ্বিতীয় ইলেকট্রনের জন্য কি হবে? তোমরা এখানে খেয়াল করো, এই প্রথম তিনটা কোয়ান্টাম সংখ্যার মানে 1, কিন্তু যেহেতু দ্বিতীয় ইলেকট্রন, আমরা এর আগে একটা জিনিস বলেছিলাম যে কোনো অরবিটালে যদি একটা অরবিটালে বিবেচনা, যদি 1s একই অরবিটালে দুটি ইলেকট্রন আছে, তার মানে প্রথমটা যদি ক্লকওয়াইজ হয়, ঘড়ির কাঁটার দিকে হয়, দ্বিতীয় ইলেকট্রনটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মান হবে -1/2। তার মানে অন্তত একটি কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু ভিন্ন হয়েছে। এখন আমরা এটা তো, আমি এখানে বলছি যে একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রন, আমি একই অরবিটালে দুটি ইলেকট্রন বিবেচনা করেছি। আচ্ছা, আমি ভিন্ন ভিন্ন দুটি অরবিটালে বিবেচনা করে নিই। ধরো মনে করো, আমি এটা একটু মুছে দিই, আমরা লিখে আছে 1s2, 2s2, মনে করো যে 2p1। আমরা এখন বিবেচনা করি এখানে 5টা ইলেকট্রন রয়েছে, তার মানে চতুর্থ ইলেকট্রন এবং পঞ্চম ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি পরীক্ষা করে দেখি। ফোর্থ ইলেকট্রনের জন্য, ফোর্থ মানে এখানে অবস্থান করছে, ঠিক আছে। ফোর্থ ইলেকট্রনের জন্য তাহলে এন এর মান কত হবে? দ্বিতীয় শক্তি স্তরে 2, যেহেতু s 0, m 0। ফোর্থ মানে আমরা তৃতীয়টা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, ফোর্থটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবার আমাদের ফিফথ ইলেকট্রনের জন্য, এই যে এখানে আমাদের এটা, আমরা যদি কিসের বোরন 5, ফিফথ ইলেকট্রনের জন্য কি হবে? এর মান 2, এল এর মান দেখো 1, কারণ পি অরবিটালে আমরা জানি এল 1 হলে পি অরবিটাল। এম এর মান কত হবে আমাদের? এম এর মান আমরা জানি যে 3 রকমের হতে পারে, তাই না? 0, +1, -1। তা আমি এক্ষেত্রে ধরো যেহেতু 3টি পি অরবিটালের শক্তি সমান, যে কোনো একটি, তার মানে আমরা ধরে নিলাম এটা 1। আচ্ছা, প্রথম ইলেকট্রন, তার মানে আমাদের যেহেতু আমরা জানি যে পি অরবিটালে যখন প্রথম ইলেকট্রন প্রবেশ করবে তখন সেটা অবশ্যই ঘড়ির কাঁটার দিকে হবে। এবার খেয়াল করো তো, পলি কি বলছে? অন্ততপক্ষে একটি কোয়ান্টাম সংখ্যা ভিন্ন হবে, তার মানে সবগুলো ভিন্ন হতে পারে, অ্যাটলিস্ট একটা তো হবেই, আবার সবগুলো হতে পারে।
তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে এইটা সেম, এটা কিন্তু আমার আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই বোরন পরমাণুর চতুর্থ ইলেকট্রন এবং পঞ্চম ইলেকট্রনের জন্য যে পলির বর্জন নীতি সেটা সত্য। তার কারণ যে এক্ষেত্রে পঞ্চম ইলেকট্রনের জন্য আমরা এবং চতুর্থ ইলেকট্রনের জন্য এবং পঞ্চম চারটি কোয়ান্টাম সংখ্যার ভিতরে অ্যাটলিস্ট তিনটাই ভিন্ন পেয়েছি, অ্যাটলিস্ট একটা মিল। তার মানে পলির বর্জন নীতিটা আমাদের সঠিক, বা এইটা থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ পলির বর্জন নীতি অনুযায়ী পলি যে বলছে যে চারটি কোয়ান্টাম সংখ্যা, তার মানে এই চতুর্থ ইলেকট্রন আর পঞ্চম। এখন তোমার প্রশ্ন হচ্ছে স্যার এক হলে কি হতো? আচ্ছা একই ঠিকানায় যদি দুইজন ধরে বাড়ি নম্বর 10 বাড়ি নম্বর 10, একটা বাড়িতে থাকে ফিরোজ আর একটা বাড়িতে থাকে করিম, ফিরোজের নামে চিঠি আসছে, তাহলে কুরিয়ার থেকে বা পোস্ট অফিস থেকে তাহলে কোন বাসায় চিঠি দিবে? তারা তো আর দেখা যাবে যে হয়তো বা নাম উল্লেখ নাই, কিন্তু ওক্ষেত্রে সংখ্যা দেওয়া রয়েছে, কোড দেওয়া রয়েছে বাড়ি নম্বর 10, তাহলে সে বাড়ি নম্বর 10-এর কাছে এসে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে তো এই জন্য এই সমস্ত সেই জন্য দেখা যায় যে অবশ্যই একটা অন্তত ভিন্ন থাকে। এই জন্য দেখবা যে আমাদের যে অ্যাড্রেসগুলো হয় সেগুলো কিন্তু সব ভিন্ন ভিন্ন। আবার তুমি যদি বলো যে স্যার একই বাড়িতে তো অনেক লোক থাকে, সেক্ষেত্রে দেখবা যে তাদের আবার তখন আবার নামের বিষয়ে চলে আসে। আবার নাম না হলে আবার যারা ফ্ল্যাট বাড়িতে থাকে বিভিন্ন ইউনিট, ফ্লোর, এগুলো বিভিন্ন রকম পার্থক্য রয়েছে। অনেক সময় তোমরা অ্যাড্রেসে দিয়ে যাও সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, হ্যাঁ, অথবা এ ইউনিট। একটা ফ্লোরে আবার একাধিক ইউনিট থাকতে পারে, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, যাই হোক, মানে অন্তত পক্ষে একটি ভিন্ন হবে। পরমাণুর ক্ষেত্রে যেমন সত্য, বাস্তব জীবনেও তেমনি এটা সত্য। তো তোমরা এই আমাদের পলিবর্জন নীতি এবং মুন্ডের নিয়ম, এটা হচ্ছে আমাদের তোমাদের এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা এই কমেন্ট বক্সে তোমরা লিখবা, তোমাদের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তোমাদের ধন্যবাদ সবাইকে।